পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছি। চাকরি হবে বলে মনে হয় না, কারণ বর্তমান ঘুষ মামা খালুরা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। তারপরেও আশায় আছি। ইন্টারভিউ দিয়ে এসে ম্যাচে এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয়ের ফোন। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। কি রে, কই তুই? কেন, কি হয়েছে? কিছু না, আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দিই সেখানে চলে আয়। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম। যেতে যেতে বরং আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেয়া যাক। আমি হলাম আবির। দুনিয়াতে আপন বলতে কেউই নেই, আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয়। এখন আপন বলতে সেই আমার সবকিছু। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কিরে, এত জরুরি তলব, কি হয়েছে? তেমন কিছু না। তা তোর চাকরির ইন্টারভিউয়ের খবর কি? চাকরিটা কি হবে? তুই তো জানিস বর্তমান এত সহজে চাকরি পাওয়া যায় না। তারপরেও তারা বলেছে 2 দিন পর জানাবে। আরে তুই কোনো টেনশন করিস না, দেখিস চাকরিটা হয়ে যাবে। তাই যেন হয়। তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে ম্যাচে ফিরলাম। 2 দিন পর দুপুরবেলায় ম্যাচে শুয়ে আছে, এমন সময় ম্যাচের কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা খুলতেই দেখলাম 2 দিন আগে যে কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম চিঠিটা সেখান থেকে এসেছে। চিঠিটা পড়ে দেখলাম চাকরিটা হয়ে গেছে। আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ভাই, ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি দেখা কর। আচ্ছা, আমি এখনই আসছি। তারপর জয় আসলো। এবার বল, কি এমন কথা যে ফোনে বললি না? আরে দোস্ত, তুই তো জানিস যে 2 দিন আগে আমি একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম। হ্যাঁ, কেন? আজ সেই কোম্পানি থেকে চিঠি আসছে। তা চিঠিতে কি লেখা আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। বলিস কি রে, তাড়াতাড়ি ট্রিট দে। আরে বোকা, শুধু কি ট্রিট? চল, আজ আমার পক্ষ থেকে তোকে ডিনারও করাবো। তারপর ডিনার শেষে তাড়াতাড়ি চলে আসি, কারণ কাল সকালে আবার জীবনের নতুন একটা ধাপ শুরু হতে চলেছে, মানে আমার চাকরির জীবন শুরু। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম, যেন প্রথম দিন যে করেই হোক দেরি না হয়। অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম, কিন্তু কিসের সাথে যে ধাক্কা খেলাম তা খেয়াল করিনি। পরে একটি মেয়ে বলে উঠল, এই যে মিস্টার, চোখে দেখেন না? জি, আমি না হয় চোখে দেখি না, ঠিক আছে। তা আপনার চোখ কি বাসায় রেখে আসছেন? কি বললেন আপনি? কেন, চোখের সাথে সাথে কি কানেও সমস্যা নাকি যে শুনতে পাননি? আপনার সাহস তো কম না, যা তা বলে যাচ্ছেন। যা তা কথাই বললাম। ধুর, যত সব ফালতু। আমিও লিফট থেকে নামতে যাব, তখনই এক ছেলে ডাক দিয়ে বলল, কি ভাই, নতুন মনে হচ্ছে? হ্যাঁ। ভাই, এর ভাগ্যটা মনে হয় ভালো না। কেন ভাই, এমন করে বলছেন কেন? আপনি যে মেয়েটার সাথে এতক্ষণ কথা কাটাকাটি করলেন, আপনি জানেন সে কে? কেন, কে সে? এই অফিসের বসের একমাত্র মেয়ে। বলেন কি? তাহলে তো মনে হয় চাকরিটা আর হলো না। দেখেন কি আছে কপালে। লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, নিজেকে মারতে ইচ্ছে করছে। কি দরকার ছিল মেয়েটার সাথে কথা কাটাকাটি করার? একটু সরি বললেও তো সব শেষ ঠিক হয়ে যেত। এসব কথা ভাবতে ভাবতে বসের কেবিনের দিকে যেতে লাগলাম। কেবিনের সামনে গিয়ে ভয় ভয় দরজাটা খুলেই, স্যার, আমি কি ভিতরে আসতে পারি? আসুন। তারপর আমি ভিতরে গিয়ে দেখি স্যারের মেয়েও ভিতরে বসে আছে। বসুন। আর তুমি তো নতুন, তাই না? জি স্যার। তা তোমার নামটা যেন কি? আবির। চেহারার সাথে নামটাও পুরোই জোকার। কথাটা বলে সে কেবিন থেকে বার হয়ে গেল। ও হচ্ছে আমার মেয়ে রিয়া। ওর কথাই কিছু মনে করো না বাবা, ও একটু এরকম। আসলে মা মরা মেয়েটা আমার আদর যত্নের কমতি রাখিনি, তাই কিছু বলি না। না স্যার, আমি কিছুই মনে করি নাই। মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলাম, কারণ রিয়া স্যারকে কিছুই বলে নাই। রিয়ার নামটা যেমন সুন্দর, রিয়া দেখতেও অনেক সুন্দর, শুধু একটু রাগী। তাহলে যাও, তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। তারপর স্যারের কেবিন থেকে বের হলাম। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিন দেখিয়ে দিলেন। আমি গিয়ে সেখানে বসলাম।
এভাবে সময়টা খুব ভালোই কাটছিল। এর ভিতর ম্যাচ চেঞ্জ করে এখন একটা ফ্ল্যাট বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলেন। জানি না কতটা ভালো শিখতে পারছি, তবুও কেমন হয়েছে তা জানলে খুশি হব। এভাবে সময়টা খুব ভালোই কাটছিল। এর ভিতর ম্যাচ চেঞ্জ করে এখন একটা ফ্ল্যাট বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলেন। আমি কেবিনের দিকে যাচ্ছি আর ভাবছি হঠাৎ স্যার কি মনে করে ডাকলেন। এসব কথাগুলো ভাবতে ভাবতে স্যার কেবিনের সামনে চলে এসেছি। দরজার সামনে গিয়ে আমি বললাম, স্যার আসতে পারি? আরে আবির, আসো আসো, ভিতরে এসে বসো। ধন্যবাদ স্যার। আমাকে হঠাৎ করে ডাকলেন কেন স্যার? ও হ্যাঁ, এই নাও। আমার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে, এটা কিসের কার্ড স্যার? এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়ার বিয়ের কার্ড। তাই অফিসে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু তুমি বাকি ছিলে। আমি কার্ডটা খুলে পড়তে লাগলাম। বিয়ের বাকি আর মাত্র 2 দিন। পড়া শেষ করে স্যারকে বিদায় জানিয়ে স্যারের কেবিন থেকে চলে আসি। তারপর নিজের কেবিনে এসে জয়কে ফোন দিলাম। রিং হচ্ছে তো হচ্ছেই, ফোন রিসিভ করার কোনো কথাই নেই। হ্যালো। কিরে, ফোন ধরতে এত দেরি করলি কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম, এই আর কি। খুব কি ব্যস্ত নাকি? আরে না, বল তুই কেন ফোন দিলি? আজ বিকালে একটু দেখা করিস। কেন রে, কিছু হয়েছে নাকি? না রে, তোর সাথে একটু কাজ আছে। আচ্ছা, তাহলে বিকালে দেখা হচ্ছে। ওকে। বিকেলে জয়ের সাথে দেখা করতে গেলাম। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় যে জ্যাম, তারপর আবার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে বল তোর খবর কি? নতুন বাসায় যাওয়ার পর তো তোর সাথে দেখাই হয় না। এই তো চলছে কোনো রকম। ও শোন, তোকে যে জন্য ডেকেছি, বল শুনি। তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। তুই কিন্তু না বলতে পারবি না। তা না হয় যাওয়া যাবে, কিন্তু যাবিটা কোথায়? একটা বিয়েতে। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করছিস? আরে কি বলিস এসব? তোকে ছাড়া আমি এসব করবো তুই ভাবলি কি করে? তাহলে কার বিয়েতে যাওয়ার কথা বলছিস? আরে স্যারের মেয়ের বিয়ে, তাই স্যার অফিসের সবাইকে দাওয়াত করেছে। তা বিয়েটা কবে শুনি? এই তো 2 দিন পর। বুঝলাম। তা বিয়েতে কি উপহার দিবি, কিছু ভাবেছিস? আর সেজন্যই তো তোকে আজ ডেকেছি, না হলে তোকে আর বিয়ের দিন বলতাম। আচ্ছা, আমি ভেবে দেখি কি দেওয়া যায়, আর তুইও ভাব কেমন। আচ্ছা, আজ তাহলে যাওয়া যাক। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি আর জয় যথারীতিভাবে একটা ছোট উপহার নিয়ে বাড়ির উপস্থিত হলাম। বাড়িটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম তখন অনেকটা অবাক হলাম। আরে ভাই, অবাক না হয়ে কি কোনো উপায় আছে? একে তো বিয়ে বাড়ি, তার উপর চারপাশ কেমন নীরব হয়ে আছে। কিরে শালা, ভুল করে কোন বাড়িতে এসে পড়লাম নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, ঠিকানাটা আরেকবার ভালো করে দেখে নেই। তাই দেখ তাড়াতাড়ি। আরে ভাই, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে মানুষজন সব কোথায়? চল একটু ভিতরে গিয়ে দেখি। তারপর আমরা দুজন আর একটু ভিতরে যেতেই কিছু মানুষ দেখতে পেলাম। সবাই যেন নীরব হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আমি আমার একজন কলিগকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, সবাই এমন নীরব কেন? কি আর হবে, স্যারের মেয়ের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারা নাকি এখন আর আসবে না। আসবে না মানে? তারা এমনটা কি করে করতে পারে? তারা নাকি স্যারের সাথে ব্যবসায়িক শত্রুতার জন্য এমনটা করেছে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। কি বলিস তুই এসব? আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম, স্যারকে কোথাও দেখছি না যে, কোথায় সে? এইসব কথা শোনার পর সে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হাসপাতালে? তারপর তার কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে কান্না করছে। বধূ সাজিয়ে তাকে দেখতে একদম লাল পরীর মতো লাগছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার এখন কেমন আছে? একটা রুমের ভিতর থেকে একজন ডাক্তার বাইরে এসে বলে, আপনাদের মধ্যে আবির কে? জি আমি। কেন, কি হয়েছে? আপনাকে উনি ডাকছে। স্যারকে উদ্দেশ্য করে কথাটা বললেন। আমি আর কিছু না ভেবে আমি আর জয় দুইজন একসাথে স্যার যেখানে রাখা হয়েছে সেখানে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, বাবা আবির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন।
আবির, এতক্ষণে তো সব ঘটনাই শুনতে পারছো, তা বাবা তুমি আমার একটা কথা রাখবে? স্যার, কি কথা আপনি আমায় বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে তোমাকে যে কথাটা কিভাবে বলি ঠিক বুঝতে পারছি না। কথাটা তুমি কিভাবে নেবে তা আমি জানি না, তবে স্যার আপনি বলুন। আবির, তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করো। অফিসের বস হিসাবে না, একজন বাবা হিসাবে তোমাকে আমি এই কথাটা বলছি। কোনো কথাই বের হচ্ছে না আমার মুখ দিয়ে। আসলে স্যারের কথা শুনে আমি কি উত্তর দিব তা আমি বুঝতে পারছি না। স্যার আমার চুপ করে থাকতে দেখে আবারও বললেন, বাবা এভাবে চুপ করে থেকো না, তুমি একটু ওকে বোঝাও। জয় আমাকে এক পাশে নিয়ে, দেখ ভাই, তুই তোর স্যারের কথাটা মেনে নে। সে এত করে রিকোয়েস্ট করছে, তুই আর না করিস না। আর বিয়ে আজ না হয় কাল তো করতেই হবে, তাই না? তুই তো আমার কোনো কথা অমান্য করিস না, তাই এই কথাটা রাখ। এক নাগাড়ে কথাগুলো বলে গেল। কি রে, এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে। আমি তোমাকে হাত জোর করছি বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এ কি করছেন স্যার? আপনি আমার গুরুজন, আপনার কথায় আমি রাজি। কিন্তু কিন্তু কি? রিয়া ম্যাডাম কি রাজি হবে? ও তুমি চিন্তা করো না, আমার কথাও কখনো অমান্য করবে না। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভিতরে ডাকলেন। আরে দেখি তো, রিয়া ম্যাডাম তার চোখ মুছতে মুছতে ভিতরে আসলেন। তারপর স্যার তাকে বললেন, রিয়া মা, আমার একটা কথা রাখবি? কি কথা বাবা বলো, তোমার সব কথাই আমি রাখবো। মারে, তুই আবিরকে বিয়ে কর। দেখ মা, আমার মান সম্মান এখন সব তোর উপর, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। বাবা তুমি যা ভালো বোঝো তাই করো তাহলে। তোমায় বলছি না, আমার মেয়ে কখনো আমার কথার অবাধ্য হবে না। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে আজই তোমাদের বিয়ে হবে। যা আপনি ভালো মনে করবেন। তাহলে আমি একটু আসি, তোরা একটু অপেক্ষা কর। তুই আবার কোথায় যাবি এখন? বাড়ি, তোর বিয়ে তোর ভাবিকে একটু জানাতে হবে না? এই কথা বলে বাইরে চলে গেল। চলো তাহলে বাসায় যাওয়া যাক। আমাদের দুজনের উদ্দেশ্য করে, কিন্তু তোমার শরীর তো ভালো নেই। না রে মা, তোর বিয়ে হলে আমার শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর স্যার আর আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলাম। আর বুঝতে পারছেন না কেন যাচ্ছে। আরে ভাই, আজ যে আমার বিয়ে। অবশেষে আমাদের বিয়েটা খুব ভালোভাবেই হয়ে গেল। এখন আমি বাসর ঘরের বাইরে জয়ের সাথে দাঁড়িয়ে আছি। জয় আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঘরে প্রবেশ করে দেখি রিয়া ম্যাডাম বিছানায় বসে আছে। আমি আস্তে আস্তে দরজাটা লাগিয়ে ঘুরে দেখি রিয়া ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে হঠাৎ আমার সামনে দেখে কিছুটা ঘাবড়ে যাই। আমি ভেবেছিলাম সে হয়তোবা আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে আপনি আমাকে বিয়ে করলেন কেন? চুপ করে আছি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? না মানে আপনার বাবা বলেছে তাই। বাবা বললো আর আপনি রাজি হয়ে গেলেন? কেন, আপনি কি বিয়েতে খুশি নন? না। তাহলে আপনি বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? ওটা তো বাবার মান সম্মানের কথা ভেবে রাজি হয়েছে। আপনি কি করে ভাবলেন যে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীকে আমার স্বামী হিসেবে মানতে পারবো? মাথা নিচু করে কথাগুলো শুনছি। আর হ্যাঁ, খবরদার যদি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসেন তো, বুঝতে পারছেন? কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা, আপনি যেমনটা ভালো বুঝবেন। এখন ঘুমাতে যান। আচ্ছা, এই বলে খাটের দিকে যাচ্ছি। আবারও রিয়া ডাক দিলেন। এই যে ওইদিকে কোথায় যাচ্ছেন? কেন, আপনি না বললেন ঘুমাতে যেতে? আপনাকে কি খাটে গিয়ে ঘুমাতে বলেছি? যত সব। তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, যেখানে খুশি সেখানে শোবেন, কিন্তু খাটে না। তারপর আমি আর কি করব, বালিশ নিয়ে বাইরে যাচ্ছি। রিয়া পিছন থেকে আবারও ডাক দিলেন। এ কি, বাইরে কোথায় যাচ্ছেন? কেন, অন্য রুমে যাচ্ছি। না, অন্য রুমে যাওয়ার দরকার নেই, আপনি এ ঘরে সোফায় শুয়ে পড়েন। কি? এত অবাক হওয়ার কিছু নেই। এখন যদি বাইরে যান,
এটা যদি অন্য কেউ দেখে তাহলে আমাকেই খারাপ ভাববে। উফ, মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এই কিছু বললেন মনে হয় আপনি? না না, কিছু বলি নাই তো। সত্যি তো? হ্যাঁ, সত্যি আমি কিছু বলি নাই। তারপর আর কি করার, চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি আবারও অবাক হলাম। কি হলো, লাইটটা বন্ধ করছেন না কেন? যদি লাইট বন্ধ করলে আপনি খারাপ কিছু করেন? কি, আমাকে দেখে কি আপনার এমন মনে হয়? না, আপনাকে দেখে ঠিক মনে হয় না। তারপরেও তো বলা যায় না কার মনে কি চলে। আমি কিছুটা রাগ করে রুম থেকে বাইরে হয়ে যাচ্ছে, তখন আবারও রিয়া বলল, এ কি, আবার কোথায় যাচ্ছেন? কেন, আমি এই রুমে থাকলে তো খারাপ কিছু করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। এই না না, আর বাইরে যেতে হবে না, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কিন্তু আবার কিন্তু কি? তাহলে ডিম লাইটটা জ্বালিয়ে রাখি। ওকে রাখেন, ধুর, মেজাজটাই খারাপ করে দিল। তারপর সে লাইটটা বন্ধ করলো ঠিকই, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রেখেছে। আমিও আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আপনারাই বলুন, সোফায় শুলে কারো কি ঘুম আসে? তারপরেও চেষ্টা করছি। কত না স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে নিয়ে। ভেবেছিলাম বাসর ঘর কতই না সুন্দর হয়, আর আজ দেখছি রিয়ার দিকে তাকিয়ে এসে ঘুমিয়ে গেছে। তার মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল। যতই ওর দিকে তাকিয়ে থাকছি ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালের দিকে শরীরে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বা স্বপ্নের মধ্যে বৃষ্টি পড়ছে, তাই সেদিকে কোনো খেয়ালই নেই। একটু পর যখন আবারও পানি দিল তখন বুঝলাম না, এটা কোনো স্বপ্ন না, কে যেন আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে তখন খুব সুন্দর লাগছিল, এমনিতেই ও সুন্দর, তারপরেও আবার শাড়ি পরেছে। একটু পর রিয়ার কথায় বাস্তবে ফিরে আসলাম। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমায় দেখছিলাম। কি? না মানে, এত সকালে শীতের ভিতর শরীরে পানি দিলেন কেন? এত সকাল মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একবার। এই রে, এ তো অনেক দেরি হয়ে গেছে। যাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লাগছে। যান, তাহলে ওইদিকে রান্নাঘর রান্না করেন কে? কি, আমি রান্না করবো মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করতে পারি না, আপনি গিয়ে রান্না করেন তাড়াতাড়ি। কি, মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারেন না? দেখুন, এইসব কথা শুনতে চাই না, যান গিয়ে রান্না করুন। এই ছিল কপালে? এই কথাটা বলে রান্না করতে রান্নাঘরের দিকে যাচ্ছি রান্না করার জন্য। আসলে আগে একা থাকতাম, তাই একটু আধটু রান্না করতে পারি। রান্না শেষ করে আমি যখন আসলাম, আমি তো তখন পুরাই অবাক। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্নাঘর থেকে বের হলাম তখন দেখি রিয়া টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, এই, আপনি খাবার কোথায় পেলেন? রিয়া কোনো কিছু না বলে শুধু খাবার খাচ্ছে। কি হলো, কিছু বলছেন না কেন? ভাবি এসেছে খাবার নিয়ে। ভাবি মানে কার ভাবি? আমাদের কথার মাঝে জয়ের বউ মানে আমার ভাবি এসে হাজির। তিনি এসে আমাকে বললেন, কি দেবর, বউ পেয়ে একদিনের ভেতরে আমাকে ভুলে গেলে? না মানে? থাক, আর মানে মানে করতে হবে না, যাও তুমি খেতে বসো। ভাবি, আপনি কখন আসলেন? আমি তো আসছি অনেক আগে। কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তারপর আমি রিহার দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসছে, আর এদিকে আমার রাগ হচ্ছে। এই ভাবি আসছে তো আপনি একটাবার আমাকে ডাক দিতে তো পারতেন। রিয়া আমার দিকে কেমন ভাবে তাকালে যেন, কিন্তু কিছুই বলল না। তা দেবর, তুমি রান্নাঘরে কি করছিলে? কি বলবো ভাবি, এত সুন্দর একটা বউ পাইছি, তাকে কি করে রান্নাঘরে পাঠাই বলেন, যদি কালো হয়ে যায়? বাবা, একদিনে এত প্রেম? প্রেমের আর দেখেছো কি, কেবল তো শুরু। আচ্ছা, তোমরা তাহলে খাও, আমি বরং আসি। এই কথা বলে ভাবে চলে গেল। আর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি কেমন একটা রাগী ভাব দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? ওই, আমি আপনার কেমনে বউ হই? কেন, আপনার সাথে না কাল আমার বিয়ে হলো? বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আর হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আমার বাবার অফিসের একজন সামান্য কর্মচারীকে স্বামী হিসাবে মেনে নেব? এটা কখনোই সম্ভব না। একটু থেমে আবার বলতে শুরু করলো, আর আমরা কিছুদিন একসাথে থাকবো, তারপর আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব, বুঝলেন?
কথাগুলো বলে সে রুমে চলে গেল। আর আমি বসে বসে ভাবছি, এই ছিল আমার জীবনে। যখন একা ছিলাম তখন তো খুব ভালো ছিলাম। কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই কখন যে চোখে পানি চলে আসছে তা বুঝতে পারি নাই। সারাদিন আর রিয়ার সামনে যায়নি। রাতে তার কাছে গিয়ে বললাম, সারাদিন তো কিছুই খেলেন না, আসুন এখন কিছু খেয়ে নিন। কে বলেছে আমি সারাদিন না খেয়ে আছি? আর আপনার খাওয়া আপনি খেয়ে নিন। আর আপনি? আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসবো, তখনই পেছন থেকে রিয়ার ডাক দিল। এই যে শুনুন, আমাকে এত কেয়ারলেস দেখাতে আসবেন না, বুঝলেন? আপনাকে আমার সহ্য হয় না। আমি তার কথা শুনে বাইরে চলে গেলাম। কি করব কিছুই ভালো লাগছে না। একটু রাত করে বাসায় ফিরলাম। দরজার কাছে এসে 2-3 বার কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুললো আর বলল, কি ব্যাপার, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? একটু কাজ ছিল। কি এমন কাজ যে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়? আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে সোফায় শুয়ে পড়লাম। রিয়াও আমার পিছু পিছু আসলো এবং খাটে গিয়ে বসে পড়লো। দুজনেই নীরব হয়ে আছি। একটু পর নীরবতা ভেঙে আমি বলতে শুরু করলাম, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সত্যি? সত্যি। তবে তবে কি? আমাদের 6 মাস একসাথে থাকতে হবে। আপনাকে তো আমি একদিনই সহ্য করতে পারছি না, আর আপনি বলছেন 6 মাস একসাথে থাকার কথা। কি করবেন বলুন? কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আর 6 মাসই তো, দেখতে দেখতেই চলে যাবে। ঠিক আছে। রাতে দুইজন ভিতর আর কোনো কথাই হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এখনো ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগালাম না। সত্যি ঘুমন্ত অবস্থায় রিয়াকে একদম নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। আমি হালকা পাতলা নাস্তা তৈরি করে রিয়ার জন্য রেখে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে যেতেই স্যারের সাথে দেখা। আরে আবির বাবাজি, তুমি অফিসে আসতে গেলে কেন? আর কয়েকদিন পর আসতে পারতে। না স্যার, আসলে কিছু পুরনো কাজ আছে, ওগুলোই করতে হবে। ও আচ্ছা, তারপরেও? না স্যার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু পর আমার কেবিনে এসে দেখা করো, কেমন? ঠিক আছে স্যার। তারপর আমি আমার কেবিনে এসে বসে কাজ করছি। তখন স্যারের ফোন। আমি ফোন রিসিভ করতেই, আবির, এখনই আমার কেবিনে এসে দেখা করো। এই কথাটা বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি স্যারের কেবিনে গেলাম। তখন স্যার আমাকে বসতে দিয়ে বলতে শুরু করলেন, আবির, তুমি তে জানো যে রিয়া আমার একমাত্র সন্তান, ও ছাড়া আমার আর কেউ নেই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে আমার যে সই সম্পত্তি দেখছি সবই তো এখন তোমাদের, তাই বলছি কি তুমি যদি এখন আমার কোম্পানির দায়িত্বটা নি। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। কিন্তু কেন বাবা? আমি আপনার মেয়ের স্বামী বলে আপনি আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিতে চাচ্ছেন, কিন্তু আমি এটা চাই না। আমি বিয়ের আগে যেমন আপনার অফিসের কর্মচারী ছিলাম, আমি চাই এখনো কর্মচারী হিসেবেই থাকতে। কি বলবো বাবা তোমায়, তোমার প্রতি আমি এমনিতেই কৃতজ্ঞ, তারপরও আজ তোমার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে। একই স্যার, আপনি কাঁদছেন কেন? আমার মেয়ে অনেক সৌভাগ্য যে তোমার মতো একজন জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। স্যারের মুখে এই কথা শোনার পর আমার মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না, শুধু দু চোখ দিয়ে পানি পড়ছে। তারপরেও স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসে আছে। কিন্তু আমি কেবিনে গিয়েই তো স্যারের মুখে এই কথা শোনার পর আমার মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না, শুধু দু চোখ দিয়ে পানি পড়ছে। তারপরেও স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসে আছি, কিন্তু কাজে মন দিতে পারছি না। তারপর অফিস ছুটি হলে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর এসে রিয়া দরজা খুলে দিয়ে চলে গেল। আমি ভিতরে প্রবেশ করার পর খাবার টেবিলের দিকে চোখ পড়তেই মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সকালে যে খাবার রিয়ার জন্য রেখে গিয়েছিলাম সেই খাবার এখনো সেখানেই আছে। তার মানে রিয়া আমার বানানো খাবার খায়নি। এটা দেখে আমার মন আরো খারাপ হয়ে গেল। এর ভিতর জয়ের ফোন। আমি ফোন রিসিভ করতেই, হ্যালো। কিরে বন্ধু, বিয়ে করে আমাকে একদম ভুলে গেলি নাকি? কি যে বলিস তুই, তোকে কি কখনো ভুলতে পারি? বুঝি তো, নতুন বউকে নিয়ে খুব সুখী আছো মনে হচ্ছে। সুখে আছি না চাই? তোকে যদি বলতে পারতাম কেমন সুখে আছি তাহলে তুই বুঝতে পারতি। কিরে চুপ করে আছিস কেন? কই চুপ করে থাকলাম? আচ্ছা, যদি ফিরে থাকিস তাহলে দেখা করি।
হ্যাঁ রে, ফ্রি আছি। তাহলে চলে আয় সেই জায়গায়। আচ্ছা, তুই অপেক্ষা কর। তারপর আমি বাসা থেকে বের হতে যাব, তখনই রিয়া আমাকে পিছন থেকে ডাক দিল। কোথায় যাও? কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু তুমি রাত করে বাড়ি আসবে, এতে আমার ঘুমের অসুবিধা হয়। আপনাকে জেগে থাকতে হবে না, আপনি বরং ঘুমিয়ে পড়বেন। তাহলে দরজা খুলবে কে? আমার কাছে দরজার আলাদা চাবি আছে, আপনি দরজায় তালা দিয়ে শুয়ে থাকবেন, সমস্যা নেই। ঠিক আছে। জানি না তোমাকে কিভাবে এতদিন সহ্য করব। এই কথাটা বলে রিয়া চলে গেল, আর আমিও বাসা থেকে বের হয়ে জয়ের কাছে গেলাম। কিরে, আসতে এত দেরি করলি কেন? এই একটু জ্যাম ছিল। ও আচ্ছা, তাহলে বল কেমন উপভোগ করছিস বিবাহিত জীবন? আরে, বিবাহিত জীবন আর শুরু করলাম কোথায়, মাত্র তো 2 দিন হলো। তোর ভাগ্যটা অনেক ভালো, এত বড় লোকের মেয়ে তোর ঘরের বউ। বন্ধু, তার বলতে হবে না, মনের ভিতর কষ্ট রেখে মুখে একটা হাসি দিয়ে কথাটা বললাম। শোন, তোকে যে জন্য ডাকা হয়েছে। বল তাহলে। মানে আমাদের ভার্সিটির কিছু বন্ধু বান্ধব তোর বউকে দেখতে চাইছে। আমি বলছি তোর কাছে শুনে তাদের জানাবো। জয়ের কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম, কি করে রিয়াকে এই কথাটা বলি। সে তো কিছুতেই রাজি হতে চাইবে না, আর জয়কেই বা না করি কিভাবে। কি হলো, চুপ করে আছিস? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আমি বরং বাসায় গিয়ে তোকে ফোন করে জানাবো এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। জয় আর আমি আরো কিছু কথা বলে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাতে আর তাকে ঘুম থেকে ডাকলাম না, আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতিভাবে আমি রিয়ার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসি। রিয়া তখনও ঘুমিয়ে আছে। অফিসে এসে কাজ করছি, আর মনের ভিতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কি করে রিয়াকে বলি যে আমরা সকল বন্ধুরা তাকে দেখতে চেয়েছে। ও তো আমাকে সহ্যই করতে পারে না, আর আমার সাথে কথা বলার সময় এমনিতে রেগে কথা বলে। অফিস ছুটির পর বাসায় এসে সোফায় বসে ভাবছি রিয়াকে কি এখন কথাটা বলবো। ধুর, যা আছে কপালে বলে দেই। আপনার সাথে একটা কথা ছিল। রিয়া টিভি দেখছিল, আমার কথা শুনে আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনাকে তো আমার ভালোই লাগে না, আর কথা আর কি শুনবো, তারপরেও বলুন কি বলতে চান। না মানে আমার কিছু বন্ধুরা আপনাকে দেখতে চেয়েছে। কেন আমাকে দেখতে চেয়েছে কেন? আপনি আমার বউ না, তাই দেখতে চেয়েছে। ওই আমি আপনার বউ হই? হ্যাঁ, আপনাকে বলছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, তাহলে আমি আপনার বউ হই কি করে? যত দ্রুত সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, বুঝলেন? আমি আর কিছুই বললাম না। রিয়ার কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে এলো। আমি রিয়ার সামনে থেকে চলে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। সকালে একটু তাড়াতাড়ি করে অফিসে চলে গেলাম। অফিসের কাজের ফাঁকে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। মনে হয় সকালে তাড়াতাড়ি বাসা থেকে বার হবার সময় মোবাইলটা ভুল করে বাসায় রেখে আসছি। এরই মধ্যে স্যারের কেবিন থেকে ডাক আসলো, তাই স্যারের কাছে গেলাম। কেবিনে প্রবেশ করে দেখি একটি মেয়ে বসে আছে। আমি ভিতরে যেতেই স্যার আমাকে বললেন, আবির, এনার সাথে পরিচিত হও, উনি হলেন তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট মেঘা। মেঘা আমার দিকে হাসি মুখে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো স্যার। হ্যালো। আবির, তুমি তাহলে মেঘাকে তার কাজ বুঝিয়ে দাও, কেমন? ঠিক আছে স্যার। তাহলে মিস মেঘা, তুমি আবিরের সাথে যাও, সে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ওকে স্যার। তারপর আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমার কেবিনে চলে আসলাম, আর আমার পেছনে পেছনে মেঘাও আসলো। তারপর মেঘা আমাকে বলল, স্যার বলুন আমাকে কি করতে হবে? আপনার প্রথম কাজ হলো আমাকে স্যার বলা বাদ দিতে হবে। তাহলে আপনাকে কি বলে ডাকবো? আপনি আমাকে প্রয়োজন হলে নাম ধরে ডাকবেন, তবু স্যার বলবেন না। আমার কথা ভালো লাগে না। ডাকতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনিও আমাকে আমার নাম ধরে ডাকবেন, আর আমাকে আপনি করে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাজের কথায় আসা যাক। ঠিক আছে।
ওই যে ক্যাবিনটা দেখছেন, ওটা এখন থেকে আপনার ক্যাবিন। বাহ, ভালো তো, আপনার পাশে থাকা যাবে। কি বললেন? না, কিছু না। তাহলে এখন আপনি আপনার কাজে যান। আবার আপনি করে বলছেন? আচ্ছা সরি কেমন, যাও তুমি তোমার কাজে যাও, এবার হয়েছে? হ্যাঁ। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখনই মেঘা এসে আসলো। আর এসেই তো, আচ্ছা সরি কেমন, যাও তুমি তোমার কাজে যাও, এবার হয়েছে? তারপর আমি আমার কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখনই মেঘা এসে বলল, কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তা তোমার বাসা কোথায়? কেন? না মানে, যদি কিছু না মনে করো, আমি তোমার বাসায় পৌঁছে দিতে পারি। আরে তুমি যাও, আমি ঠিক রিক্সা পেয়ে যাব। আরে আসো তো। অনেকটা জোর করেই আমাকে তার সাথে রিক্সায় তুলে নিল। আমিও রিক্সায় উঠে তার থেকে একটু দূরে বসার চেষ্টা করছি, যেন তার শরীরের সাথে টাচ না লাগে। আমার এই কাজ দেখে মেঘা বলল, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? কই না তো। তাহলে এত দূরে সরে বসে আছেন কেন? না ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা? তুমি যেভাবে বসে আছো, যদি একটি চাকি লাগে তুমি তো পড়ে যাবে। তখন তো রাস্তার মানুষ ভাববে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। কি হলো, আমাদেরকে এগিয়ে বসুন। তারপর আর কি করার, বাধ্য হয়ে তার দিকে এগিয়ে বসা লাগলো। এ মামা, রিক্সা থামাও। কেন রিক্সা থামাতে বলছো? কারণ আমার বাসার কাছে চলে আসছে। ও আচ্ছা, তাহলে বাই, কালকে আবার দেখা হবে। এই কথা বলে মেঘা চলে গেল, আর আমি বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আমি যা দেখলাম তা দেখে তো আমি পুরাই অবাক। আপনারা হয়তো ভাবছেন আমি অবাক হলাম কেন, তাহলে শুনুন আপনাদের বলি। আমি বাসার ভিতর প্রবেশ করতেই দেখি আমার সকল বন্ধুরা আমার বাসায় আসছে। এর মধ্যে জয় এসে বলল, কিরে কেমন সারপ্রাইজ দিলাম। তোরা কখন আসলি? আমরা আসছি তো অনেক আগে। আমি মনে মনে ভাবছি না জানি রিয়া কি করে। ও তো মনে হয় অনেক রেগে আছে, এখন এদের সামনে ওকে ম্যানেজ করব কিভাবে। আরে সকালে যখন তোকে ফোন দিলাম তখন তোর ফোন ভাবি রিসিভ করে, তারপর এইটুকু বলেই থেমে যাই। আর আমি বাকি কথাটুকু শোনার জন্য আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি বল, আবার থামলি কেন? তারপর ভাবিকে সব খুলে বললাম যে আমাদের বন্ধুরা তাকে দেখতে চায়, আর ভাবিও আমাকে বললো চলে আসতে, তাই সবাইকে নিয়ে চলে আসলাম। জয়ের কথা শুনে আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে রিয়া ওকে এই কথাগুলো বলেছে। একটু পর দেখলাম নাস্তা হাতে রিয়া আর ভাবি আসছে। রিয়াকে দেখে তো আমি অবাক, কারণ রিয়া আজ শাড়ি পরেছে, হেঁটে তাকে আরো সুন্দর দেখা যাচ্ছে। আমি রিয়ার দিকে তাকিয়ে আছি, এমন সময় রিয়ার চোখে চোখ পড়তেই সে আমার দিকে রাগী ভাবে তাকালো, আর আমি তখন মাথা নিচু করে নিলাম। বন্ধুরা সবাই চলে যাবার পর আমি রিয়ার কাছে গিয়ে যেই ওকে বললাম, রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, আমি সব বুঝতে পারছি। এগুলো সব আপনারই প্ল্যান। আমার প্ল্যান মানে? কি মনে করো তুমি আমি কিছু বুঝি না? বারে, আমি আবার কি করলাম বলবে? তুমি তো আজ ইচ্ছা করে মোবাইলটা বাসায় রেখে গেছো, যাতে তোমার বন্ধু আমাকে ফোন দিয়ে এসব বলে, আর আমি রাজি হয়ে যাই। আর তুমি ভালো করে জানতে আমি এই তাকে না করতে পারবো না। বিশ্বাস করো, এসব কিছুই আমি জানি না, আর আমি সত্যি বলছি মোবাইলটা আমি ভুল করেই রেখে গিয়েছিলাম। হয়েছে, আমার সামনে ভালো সাজা লাগবে না, যত সব। কথাটা বলে রুমে চলে গেল। এভাবেই দিনকাল চলছিল আমাদের। এতদিন হয়ে গেছে, কিন্তু এখনো আমার প্রতি তার কোনো ভালোবাসা বা ভালো ব্যবহারও করে নাই। কিন্তু আমি আস্তে আস্তে রিয়াকে অনেকটা ভালোবেসে ফেলেছি। একদিন শুক্রবারে অফিস বন্ধ, তাই সকালে শুয়ে আছি। একটু পর বুঝতে পারলাম কে যেন আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমাকে ডাকছে। আমি এটা দেখে আবারও চোখ বন্ধ করে নিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কারণ রিয়া আমার সাথে ঠিকমতো কথাই বলে না, কাজে এত ভালোবেসে ডাকছে। এসব কথা চোখ বন্ধ করে ভাবছি, কিন্তু একটু পর আমার শরীরে পানি ঢেলে দিল, আর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। আমার এভাবে লাফ দিয়ে ওঠা দেখে রিয়া হেসে দিল। আমি অপলক দৃষ্টিতে তার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছি। এই
যে মিস্টার, শুক্রবার বলে ঘুমিয়ে থাকলে চলবে? যাও এখনই ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা তৈরি করছি। ওর কথাগুলো যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? মনে হয় আমাকে আজই প্রথম দেখছো। উফ, যাও তো, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমার দিকে তোয়ালেটা দিয়ে কথাটা বলে সে রান্নাঘরে চলে গেল। আমি ভাবছি আজ রিয়ার আবার কি হলো, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? না, এটা তো কোনো স্বপ্ন না, যা ঘটছে সবই তো আমার সাথেই ঘটছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি রিয়ার বাবা মানে আমার স্যার সোফায় বসে আছে। এবার আমি সবকিছুই বুঝতে পারছি কেন রিয়া আমার সাথে আজ এত ভালো ব্যবহার করছে। তারপর সবাই বসে একসাথে নাস্তা করছি, এমন সময় স্যার বললেন, তা বাবা আবির, তুমি সোফায় কেন শুয়েছিলে? কি বলবো স্যার, আপনি যদি সত্যিটা শোনেন তাহলে বুঝতেন আমি কেন সোফায় শুয়েছিলাম। কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার চুপ করে থাকতে দেখে রিয়া বলল, বাবা ও কি বলবে, আমি বলছি কেন ও সোফায় শুয়েছিল। না জানি এখন আবার কোন সত্যিটা বলবে, কে জানে। বাবা জানো, তোমার জামাই খুব খারাপ। কেন রে, ও আবার কি করলো? কি করিনি তাই বলো। আমি কাল রাতে বললাম আমাকে যেন আজ ঘুরতে নিয়ে যায়, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। তার এক কথা, আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, তাই আমি তাকে শাস্তি হিসেবে সোফায় শুতে দিয়েছি। হায় হায়, মাইয়া কয় কি, এ তো দেখি মিথ্যা বলায়ও পটু। আমি অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। না আবির, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। না স্যার, আসলে না, আমি আর কিছুই শুনতে চাই না। আমি চাই তোমরা দুজন আজ কোথাও থেকে ঘুরে আসো। ঠিক আছে। কি, এখন রাজি হলে কেন? আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কথাটা বলল, তাহলে তোমরা বরং আমার গাড়িটা নিয়ে যাও, কেমন? সরি স্যার, মাফ করবেন, আমি আপনার গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারবো না। কেন গাড়ি নিতে পারবে না? কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে তার বাবার টাকায় ঘোরাতে। আমার নিজের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি তার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। আবির, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে আমি। বাবা, ও কিন্তু তোমাকে অপমান করছে। না বাবা। পুরো কথা বলতে না দিয়ে স্যার ফোন আসলো, তাই তিনি ফোনে কথা বলছেন। কথা বলা শেষ করে স্যার তাকে বললেন, আমি এখন যাই মা, একটু কাজ আছে, আসি বাবা। আবির, ভালো থেকো তোমরা। তারপর স্যার চলে গেলেন। আর রিয়া আমার কাছে এসে, তুমি আমার বাবাকে অপমান করলে কোন সাহসে? আমি তাকে কোনো অপমান করি নাই। তুমিই তো বলবে ছোট লোক কোথাকার, একটা গাড়ি কেনার ক্ষমতা নেই। আর তাছাড়া তুই কোনোদিন ওই গাড়িতে উঠেছিস বলে মনে হয় না। আর তুই কিনা আমার বাবার মুখের ওপর না বলে দিলি। রিয়া, তুমি কিন্তু একটু বেশি বুঝছো। আমি কিন্তু তাকে কোনো অপমান করে কথাগুলো বলি নাই। তুই অপমানের কি বুঝিস? হ্যাঁ, তোর মা বাবাকে যদি কেউ বলতো তাহলে তুই বুঝতি অপমান কাকে বলে। রিয়া, আমার তুমি কিন্তু কিন্তু কি? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো মা বাবারই ঠিক নেই। রিয়া, জোরে চিৎকার করে উঠে রিয়াকে চড় মারলাম। কি করব, রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কি শুরু করেছো? কিছু বলছি না বলে তখন থেকে বাজে কথা বলে যাচ্ছ। নিজেকে কি মনে করো? হ্যাঁ। দেখলাম রিয়া আর কোনো কথাই বলছে না, তার দুই চোখ বেয়ে পানি পড়ছে এবং আর কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। তারপর আমিও তাকে কিছু না বলে বাইরে চলে গেলাম। তারপর যখন মাথা একটু ঠান্ডা হলো তখন ভাবতে লাগলাম রিয়া আবার খারাপ কিছু করে না বসে। তাই আমি তাড়াতাড়ি বাসায় গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি রুমের দরজা বন্ধ কর এবং ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে রিয়া এখনো কান্না করছে। আমি দরজায় শব্দ করলাম, সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল, কিন্তু দরজা খুলল না। বুঝতে পারলাম সে আমার প্রতি রাগ করে আছে। আমি কয়েকবার ডাকার একটু পর দরজা খুলে শব্দ শুনতে পেলাম। আমি রিয়ার দিকে তাকাতে সে আবার খাটে গিয়ে শুয়ে পড়ল। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, আই এম সরি, আসলে তখন ওভাবে তোমার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি কেন মাপ চাচ্ছ? মাপ তো আমার চাওয়া উচিত। আসলে ভুলটা তো আমার ছিল, তুমি বরং আমাকে মাফ করে দাও। প্লিজ তুমি মাফ চেও না। তারপরও তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা যাও, মাফ করে দিলাম। কিন্তু ম্যাম, আপনি কি আমায় মাফ করেছেন? হ্যাঁ, করেছি। না,
রিয়ার এই হাসি দেখে ওর প্রেমে পড়ে গেলাম। মেয়েটা হাসলে আসলেই অনেক সুন্দর দেখা যায়। তারপর আমি ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি রিয়া আমার সাথে এই প্রথম হেসে কথা বলল। এমন করে যদি প্রত্যেক দিন ও কথা বলতো, কিন্তু কি হবে এইভাবে হেসে কথা বলে? আর তো কিছুদিন পর ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। এই কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা একদম লাল হয়ে গেছে। কাল রাতের জ্বরের দাগ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর মুখে দাগ দেখে নিজের প্রতি খুব রাগ হলো। ইচ্ছে করছে ওর মুখটা আলতো করে ছুঁয়ে দিই, কিন্তু তা করা যাবে না। যদি ওর মুখে হাত দেওয়ার সময় ও জেগে যায় তাহলে খুব রেগে যাবে। এই রে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন আর নাস্তা বানানোর সময় নাই। তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার কেবিনে বসে কাজ করছি। এমন সময় মেঘা এসে, আসতে পারি? আরে তোমার আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? আসো। এরপর মেঘা ভিতরে এসে আমায় বলল, চলুন বাহিরে যাই। এখন বাইরে? হ্যাঁ। না, আপনি যান, আমার কাজ আছে। তাহলে চলুন অফিসের ক্যান্টিন থেকে ঘুরে আসি। তা যাওয়া যায়। আমারও সকালে তাড়াতাড়ির কারণে নাস্তা করা হয় নাই। আমি জানি তো। তুমি কি করে জানো? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। ও তাই নাকি? এত কথা না বলে চলো তো। তারপর আমি আর মেঘা দুইজনে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করার এক পর্যায়ে মেঘা বলল, আচ্ছা আবির, আমি দেখতে কেমন? চুপ করে আছি। কি হলো, বলছো না যে? কি বলবো? উফ, যা জানতে চাইছি তাই বলো। সত্যি কথা বলতে তুমি দেখতে খুবই সুন্দর। সত্যি? আরে হ্যাঁ। নাস্তা শেষ করে আমি আবার আমার কাজ করছি। অফিস ছুটি হবার পর আমি সোজা আমার বাসায় চলে আসি। কলিং বেল দিতেই বরাবরের মতো রিয়া এসে দরজা খুলে দিয়ে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে বের হতে রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো আজ এমন কোনো কাজ করি নাই যে রিয়া আমার প্রতি এইভাবে রেগে থাকবে। তারপরেও আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে আছি তুমি বুঝতে পারছো না? না। বাসায় যে তুমি ছাড়া অন্য একজন মানুষ থাকে তুমি জানো না? অন্য কে থাকে আবার? কি অন্য কেউ থাকে না? তাহলে আমি কে? বারে, তুমি অন্য একজন হবে কেন? এটা তো তোমারও বাসা, তাই না? তুমি তো আমাকে অন্য একজন মনে করো। আমি যে এ বাসাতে থাকি সেটাও তুমি ভুলে গেছো। কি বলছো এসব তুমি? ঠিকই তো বলছি। তাহলে তুমি আমার জন্য সকালে নাস্তা দিয়ে যাওনি কেন? তুমি জানো না আমি রান্না করতে পারি না? তুমি তো বাইরে থেকে খাবার নিয়ে আসো, তাই আমি। তাহলে এর আগে যে নাস্তা বানিয়ে রেখে যেতে সেগুলো কার জন্য রেখে যেতে? চুপ করে দাঁড়িয়ে না থেকে খাবারের ব্যবস্থা করো। সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার খুব ক্ষুধা লাগছে। কি বলো তুমি এসব? সকাল থেকে কেন না খেয়ে আছো? তোমার প্রতি রাগ করে, তাই ভাবলাম যতক্ষণ না তুমি রান্না না করছো ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আমার প্রতি কেন রাগ করে না খেয়ে থাকবে? তা তোমাকে বুঝতে হবে না। কেন কেন? যাও, তোমাকে আমার জন্য রান্না করতে হবে না, খাবো না আমি। এই কথা বলে আবার রাগ করে রুমে চলে গেল। হঠাৎ আর কি হলো যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে? মনে হয় ও ভেবেছে আর তো মাত্র কটা দিন আছে আমার সাথে থাকবে, তাই হয়তো আমার প্রতি দয়া দেখাচ্ছে। না, এসব আমি কি ভাবছি আবল তাবল। যাই, এখন রান্নাঘরে গিয়ে রিয়ার ফেভারিট কিছু রান্না করে নিয়ে আসি। এই যা, আমি তো রিয়ার কি কি পছন্দ তাই জানি না। এখন কি করি? অনেক ভাবার পর একটা বুদ্ধি মাথায় এলো। দেখি কাজে লাগিয়ে দিলাম ফোন স্যারকে, মানে রিয়ার বাবাকে। আরে আবির বাবা যে, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর শুন, কথায় কথায় এত স্যার স্যার করো কেন? আমি তোমার অফিসের বস, কিন্তু এখন তো তুমি অফিসে নাই যে স্যার স্যার বলবে, তাই এখন থেকে বাবা বলে ডাকবে, কেমন? ওকে স্যার। আবার স্যার? সরি বাবা। এবার ঠিক আছে। তার জামাই কি করতে রাতে ফোন দিলে? না মানে আপনার মেয়ে কি কি খেতে ভালোবাসে তা যদি একটু বলতেন। কেন, তুমি আবার আমার মেয়ের জন্য রান্না করবে নাকি? এই তো এই আর কি। তারপর স্যারের কাছ থেকে রিয়ার প্রিয় খাবারের নাম জেনে সেটা রান্না করতে লাগলাম। জানি না কতটুকু ভালো হবে। রান্না শেষ করে টেবিলে সব কিছু সাজিয়ে রেখে রিয়াকে ডাকতে গেলাম। রিয়া, রান্না করা শেষ, তাড়াতাড়ি খেতে আসো। আমি খাবো না।
প্লিজ রাগ করো না, এসো খাবার খেয়ে নাও। বললাম না আমি খাবো না। আর তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। এই কথা বলে যে অন্যদিকে ঘুরলো তখনই দরজা খুলে রেয়া চলে আসলো। তারপর আমার সাথে কোনো কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। আর আমি তাকে খাবার বেড়ে দিয়ে বললাম, এই নাও তোমার প্রিয় খাবার। ওয়াও, এটা যে আমার প্রিয়, তুমি জানলে কি করে? সেটা জেনে কি করবে, তুমি বরং খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর রিয়া খাবার মুখে দিয়ে আমার দিকে রাগী ভাবে তাকালো। এটা দেখে আমি বুঝতে পারলাম খাবার বেশি ভালো হয়নি। এই খাবার তুমি বানিয়েছো? হ্যাঁ। সত্যি বলছো তো? আমি জানি বেশি ভালো হয় নাই। এই কথাটা বলে মাথা নিচু করে আছি। তখনই রিয়া জোরে হাসি দিয়ে বলল, আরে বোকা, কে বলেছে খারাপ হয়েছে? খাবারটা অনেক অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে তুমি রেস্টুরেন্ট থেকে আনা। সত্যি বলছো? একদম সত্যি বলছি, তুমি নিজেই খেয়ে দেখো। না, তুমি খাও, তারপর আমি খাবো। না, তা হবে কেন, আমরা একসাথে খাবো। তারপর আর কি করার, একসাথে খাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে আছি, কেন জানি না ওর দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগছে। তারপর অফিসে চলে গেলাম। আজ একটু কাজ কম, তাই বিকেলে ছুটি দিয়ে দিল। অফিস থেকে বের হতেই মেঘা এসে বলে, এই বিকালে মন তো হয় না। তারপর আমি আর মেঘা একটা কফি শপে আসলাম। কফি শপের ভিতরে গিয়ে বসতেই দেখি আমার সামনের টেবিলে রিয়া আর কিছু মেয়ে, মনে হয় রিয়ার বন্ধু হবে। তারপর মেঘা বলল, যেটা তোমার ভালো লাগে সেটাই অর্ডার করো। আমি আর চোখে রিয়ার দিকে দেখি, রিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে এবং আমার সাথে মেয়েটাকে তাকে দেখার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না, কারণ মেঘা মুখোমুখি হয়ে বসেছিল। একটু পর কফি চলে এলো। আমি আর মেঘ কফি খাচ্ছি আর গল্প করছি। আমি এমন ভাবে আছি যে আমি রিয়াকে দেখিনি। আমি একবার রিয়ার চোখের দিকে তাকিয়ে দেখি সে পুরো রেগে গজগজ করছে। আমাদের কফি খাওয়া শেষ হলে আমরা চলে যাওয়ার জন্য বাইরে এলাম। আমি বুঝতে পারছি আমার পেছন পেছনে রিয়াও আসছে। আমি সেটা দেখে মেঘাকে বললাম, মেঘা চলো ওই দিকটায় যাই, ওখানে একটা সুন্দর পার্ক আছে। তারপর দুইজনে একটা রিক্সা চড়ে রিয়ার সামনে দিয়ে চলে গেলাম। ঘোরা শেষ হলে রাতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি দরজাটা আগে থেকেই খোলা, তাই আমি ভিতরে প্রবেশ করি। একটু পর রিয়া আমার কাছে এসে বলল, কোথায় ছিলে এত সময়? কোথায় থাকবো, আবার অফিসে ছিলাম। তোমার অফিস তো অনেক আগেই ছুটি হয়েছে, এত সময় কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম। ও আচ্ছা, তা মেয়েটা কে শুনি? কোন মেয়ে? ওই যে যার সাথে কফি শপে এত হাসাহাসি করে কথা বলছো। তুমি জানলে কিভাবে যে আমি কার সাথে বসেছিলাম? তা আমি দেখেছি তোমাদের দুজনকে। তাই নাকি? এখন বলো মেয়েটা কে? আমার ফ্রেন্ড বলতে পারো। তোমার ফ্রেন্ড হলে সেদিন আসলো না যে? এই তো কিছুদিন হলো ওর সাথে পরিচয়টা। ছি, তোমার লজ্জা করে না? ঘরে বউ থাকতে তুমি। হোয়েট, বউ মানে কি তোমার কথা বলছো? তার কার কথা বলবো শুনি? তোমার সাথে তো আর কয়েকদিন পর ডিভোর্স হয়ে যাবে, আর তাছাড়া তুমি তো আমাকে দুই চোখে দেখতে পারো না। দেখলাম রিয়া আমার কথাগুলো শুনে কিছুটা চুপ হয়ে গেল। তারপর আবার বলল, ডিভোর্স তো এখনো হয়নি, যতদিন না হয় ততদিন তো আমি তোমার বউ। কথাটা বলার সময় দেখলাম ওর চোখের কোণে পানি। তবে কি রিয়াও আমাকে ভালোবাসতে শুরু করেছে? কথাটা ভেবেই নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। পরের দিন দুপুরে অফিসে বসে কাজের ব্যাপারে মেঘার সাথে কথা বলছি, এমন সময় দেখি রিয়া আসলো। ও ভিতরে এসে মেঘাকে দেখে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি মেঘাকে বললাম, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডেকে নেব। মেঘা চলে যাওয়ার পর আমি রিয়াকে বললাম, তুমি হঠাৎ এখানে? কেন আসতে পারি না? না, তা পারবে না কেন? এটা তোমারই অফিস। আমি না আসলে হয়তো বা ভালো হতো। কেন? এই যে তোমাদের কথা বলার সমস্যা করলে। তা অবশ্যই ঠিক। কি বললে তুমি? কই কিছু না তো। না, তুমি কিছু একটা তো বলেছো। আরে না, কিছুই বলি নাই। আমি দেখলাম রিয়ার হাতে টিফিন বাটি, তাই আমি তাকে বললাম, হাতে কি ওটা? আমার জন্য এনেছো? এনেছিলাম একজনের জন্য, কিন্তু সে তো খুব ভালোই আছে। টিফিন বাটি খুলেই তো আমি অবাক। আমি দেখলাম রিয়ার হাতে টিফিন বাটি, তাই আমি তাকে বললাম, হাতে কি ওটা? আমার জন্য আনছো? এনেছিলাম একজনের জন্য, কিন্তু সে তো খুব ভালোই আছে।
কথাটা বলে রিয়া চলে গেল। আমি পেছন থেকে এত ডাকার পরেও শুনল না, চলে গেল। তারপর আমি কেবিনে বসে আছি, এমন সময় মেঘা এসে বলল, আবির মেয়েটা কে? কেন, তুমি জানো না? জানলে তোমায় জিজ্ঞেস করতাম নাকি। ও হচ্ছে আমাদের অফিসের বসের মেয়ে আর আমার স্ত্রী। কি, তোমার স্ত্রী? হ্যাঁ। কই, আগে বলো নাই কখনো। তুমিও তো জানতে চাও নাই। ও আচ্ছা। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কই পানি? আমি দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। মনে হয় চোখে কিছু পড়েছে। কই দেখি তো। না, তোমাকে দেখতে হবে না। বলে এসে চলে গেল। অফিস ছুটি হওয়ার পর কোথাও মেঘাকে দেখলাম না। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে যাব, তখনই রিয়া এসে বলে, তোমাকে আজ রান্না করা লাগবে না। তাহলে রাতে খাবো কি? আজ আমি রান্না করছি। কি বলো তুমি, রান্না করা শিখলে কবে? রান্না করতে পারি না, তবে রান্না করার চেষ্টা করছি। সেগুলো কি খাওয়ার মতো হয়েছে? যাও, তোমাকে খাওয়া লাগবে না। আরে আরে, দেখো আবার রাগ করে। দাও, তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। রিয়া হাসি মুখ নিয়ে খাবার বেড়ে দিল। আমি খাবার মুখে দিয়ে দেখি একটা খাবারেও লবণ হয়নি এবং খুব ঝাল হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো, তাহলে আগে কেন রান্না করো নাই? সত্যি বলছো তুমি? হ্যাঁ। তারপর রিয়া নিচে খেতে বসলো। এই কি করছো তুমি? কেন, আমি খাবো না? না, এগুলো তো আমার জন্য রান্না করেছো, তাই আমি খাবো। আরে প্রথমবার রান্না করলাম, খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে। তারপর আর কি করার, সে খেতে বসলো। খাবার প্রথমে মুখে দিতেই ফেলে দিয়ে পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আমি তাকে পানি ধরে দিলাম। তারপর সে পানি খেয়ে আমাকে বলল, এত বাজে হয়েছে, তুমি খাচ্ছ কি করে? ছি ছি। তুমি এত ভালোবেসে আমার জন্য প্রথমবার রান্না করেছো, এটাই অনেক। রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলল, না, তোমাকে এটা খেতে হবে না। আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। না, অর্ডার করলে তোমার জন্য করো, আমি তো আজ এগুলোই খাবো। খাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসার সাথে সাথে রিয়া আমার দিকে একটা কাগজে মোড়ানো খাম দিয়ে বলে, এটা নাও। কি এটা? আমি কি জানি, এটা একজন লোক এসে দিয়ে গেল, বললো তোমায় দিতে। আমি রিয়ার হাত থেকে খামটা নিয়ে পড়তে লাগলাম। পড়া শেষ হতেই রিয়া আমাকে বলল, কি এটা? এটা কি লেখা আছে? ওই যে তুমি যা চেয়েছিলে তাই। মানে কি? এটা ডিভোর্স পেপার, উকিল সাহেব পাঠিয়েছে। এখন এটাতে দুজন সাইন করে দিলেই তুমি মুক্ত হয়ে যাবে। কথাটা শুনে রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই নাও, আমি সাইন করে দিয়েছি, এখন তুমি সাইন করে দিলেই হয়। কথাগুলো বলে আমি অফিসে চলে আসি। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন করেছে। হ্যালো। তুমি এখন হাসপাতালে চলে আসো। কেন স্যার, কি হয়েছে? রিয়া রিয়া বলুন না, রিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? বাবা, রিয়া সুইসাইড করছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে স্যারকে বললাম, স্যার রিয়া কোথায়? বলুন না, রিয়া কোথায়? অপারেশন থিয়েটারে। জানি না মেয়েটা কেন এমন পাগলামো করলো। সকালে হঠাৎ বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আমি পিছনে থেকে ডাকার পর একটিবারও আমার ডাক শুনলো না। পরে আমি ঘরে গিয়ে দেখি সে বিষ খেয়েছে। কথাটা বলে কান্না করতে লাগলো। তারপর আবার বলল, তোমার সাথে কি কিছু হয়েছে? আসলে পুরো কথাটা আর বলতে পারলাম না। এরই মধ্যে ডাক্তার চলে এলো। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার ও ঠিক আছে তো? দেখুন, রোগী এখন ঠিক আছে, একটু পর ওনাকে বেডে দেওয়া হবে। ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারি? যান, কিন্তু প্লিজ ডাক্তার। আচ্ছা যান তাহলে। তারপর আমি ভিতরে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসে আছি। একটু পর রিয়া আস্তে আস্তে চোখ খুললো। তারপর আমি তাকে বললাম, কি ব্যাপার, এমন পাগলামি কেন করেছো তুমি? কি করবো বলো? তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখে কি লাভ বলো? তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, এতে করে তুমি আমাকে কখনো মেনে নিতে পারবে না।
তাই বলে তুমি সুসাইড করবে? কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলে তো ভালো হতো। ঠাস করে রিয়ার গালে চড় মারলাম। তুমি আমাকে মারলে? মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মারছি, আর একবার যদি মরার কথা মুখে আনো তাহলে আবার মারবো বলে দিলাম। ভালোবেসে ফেলেছি গো তোমায়, এই কয়দিনে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরে কেঁদে বললাম, আসলে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। আমিও যে তোমাকে ভালোবাসি, সেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে ডিভোর্স পেপারে সই করলে কেন? ওটা তো ডিভোর্স পেপার ছিল না। তাহলে? তুমি ভুলে গেছো? আজ তোমার জন্মদিন, ওটাতে তোমার জন্মদিনের শুভেচ্ছা কার্ড ছিল, আর তুমি সেটাকে ডিভোর্স পেপার ভেবে সুসাইড করতে গিয়েছো। তবেই দুষ্টু, দেখাচ্ছি তোমার মজা। আরে আরে কি করো, ডাক্তার তোমাকে নড়তে বারণ করেছে। তারপর আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এর মধ্যে স্যার এসে, আমি কি আসতে পারি? না, এখন কারো আসা যাবে না। এই পাকলি, কি করো? ছাড়ো বলছি, স্যার দেখছে তো। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি। ওকে, থাকো তোমরা। 2 দিন পর রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে রিয়াকে বললাম, আমি কি সোফায় ঘুমাবো? কি বললে তুমি? সোফায় শুতে চাও এখনো? দাঁড়াও তাহলে। এই বলে আমাকে দৌড়ানি দিল। আমি দৌড়ে গিয়ে খাটে শুয়ে পড়লাম। রিয়াও আমার বুকে এসে শুয়ে পড়লো। তারপর আমি বললাম, আচ্ছা আমাদের তো বাসরাত হয়নি, চলো না আজ আমরা বাসরাত উদযাপন করি। যাও দুষ্ট কোথাকার। এই বলে লজ্জায় তার মুখটা আমার বুকের সাথে চেপে ধরলো। তারপর আমরা দুইজন মিলে হারিয়ে গেলাম ভালোবাসার অতলে। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। দেখলাম সে গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল শুকাচ্ছে। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়তে মন চাইছে না। অফিস নেই আজকে? আজ যেতে মন চাইছে না। মন চাইছে সারা দিন তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি। তা বললে তো হবে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আর কি করার, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতে রিয়া বলল, এই শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে কেমন? ওকে মহারানী। এই বলে রিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেঘা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য সে চাকরি ছেড়ে চলে গিয়েছে? এই কথাগুলো ভাবছি, আর এমন সময় দেখলাম মেঘা আমার কেবিনের দিকে আসছে। আর এসেই তো, ওকে মহারানী। এই বলে রিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেঘা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে? এই কথাগুলো ভাবছি, আর এমন সময় দেখলাম মেঘা আমার কেবিনের দিকে আসছে। মেঘা, আমি সব কি শুনছি? তুমি নাকি চাকরি ছেড়ে চলে যাচ্ছ? যা শুনেছেন সত্যি শুনেছেন। এসবের মানে কি? হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ কেন? আপনার জন্য। আমার জন্য মানে কি বলছো এসব তুমি? জানেন আমার বাবাকে? আমি কি করে তোমার বাবাকে চিনবো? আমি তো তাকে দেখিনি। আমার বাবা হচ্ছে এদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী। নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনবো না কেন? তাছাড়া অফিসের একটা কাজে আমার সাথে তার ভালো পরিচয়ও আছে। তার মানে তুমি স্যারের মেয়ে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তার একমাত্র মেয়ে। তাহলে তুমি এই অফিসে চাকরি করছো কেন? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যেই দিন প্রথম আমাদের অফিসে গিয়েছিলে সেই দিনই আমি তোমাকে দেখি, এবং সেই প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। এটুকু বলে থেমে গেল, আর কথাগুলো কেঁদে কেঁদে বলছে। তারপর আবার বলতে শুরু করলো, শুধু তোমায় একটি নজর দেখার জন্য, তোমার ভালোবাসার টানে এই অফিসে তোমায় সহকারী পদে চাকরি নিই। কিন্তু আমি জানতাম না যে আমার ভালোবাসার মানুষটি আগে থেকে অন্য কারোর হয়ে আছে। যখন জানলাম তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। যাকে ভালোবাসি তাকে পাবো না যখন, তখন আর বেঁচে থেকে কি লাভ বলো? পরে ভাবলাম আমার ভালোবাসাটা না হয় তোমার আর রিয়ার মাঝে বেঁচে থাক। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না।
ভালোবাসি আবির, তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। জানি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, তবুও চেষ্টা করব তোমাকে ছাড়া বেঁচে থাকার। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে বলছিল, পরে আমাকে ছেড়ে দিয়ে বলে, আর একটা কথা, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর ভালো থেকো। কথাটা বলে কাঁদতে কাঁদতে চলে গেল আমার কেবিন থেকে। আর আমি সেখানেই ঠায় দাঁড়িয়ে আছি, জানি না কখন নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে এসেছে। একটু পর রিয়ার ডাকে বাস্তবে ফিরে আসি। কি হয়েছে তোমার? সে কখন থেকে ডাকছি, কোনো সাড়াই নেই তোমার। ও তুমি, তা কখন এলে? এই মাত্রই আসলাম। ও কি এমন ভাবছিলে যে আমি কখন আসছি তাও বুঝতে পারো না? না, তেমন কিছু না। তা তুমি হঠাৎ কি মনে করে অফিসে আসলে যে? কেন, আমার আসতে বারণ নাকি? তা হবে কেন? তারপরেও আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রিয়া বলল, আমি এসছি আমার মহারাজকে দুপুরে খাবার খাওয়াতে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি করে, খুব ক্ষুধা লাগছে। আমি নিজের হাতে তোমার জন্য তৈরি করছি। কি খাওয়ার মতো তৈরি করছো, তা নাকি আগের দিনের মতো? কথাটা শুনে রিয়ার মুখ থেকে মুহূর্তেই হাসি চলে গেল। তারপর আমি তাকে বললাম, কি হলো, খাবার কি দিবে নাকি এমন ভাবে দাঁড়িয়ে থাকবে? তারপর রিয়া আস্তে আস্তে আমাকে খাবারগুলো দিল, আর আমার মুখের দিকে কেমন হয়েছে তা জানার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমি খাবারটা মুখে নিয়ে দেখলাম, না, আজ খাবারটা অনেক ভালো হয়েছে, যা আপনাদের লিখে বোঝাতে পারবো না। তারপরেও আমার মনের মাঝে একটু দুষ্টুমি করার কথা মাথায় আসলো, তাই আমি রিয়াকে বললাম, এটা কি তুমি রান্না করেছো? এটা কোনো মানুষ খেতে পারে? দেখি আমার কাছে আসে তো। আমার কাছে আসতে রিয়ার গালে একটা কিস করলাম। এটা কি হলো? কেন, তুমি বুঝতে পারো নাই? তুমি আমাকে কিস করলে কেন? বারে, তুমি আমার জন্য এত ভালো রান্না করে আনছো, সে পুরস্কার হিসাবে তো কিছু তো তোমাকে দিতে হয়, তাই দিলাম আর কি। আর এভাবেই চলতে থাকে রিয়া আর আবিরের ভালোবাসা।